আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আপনাদের তো ৭ তারিখ থেকে মিড টার্ম শুরু। আমার কোর্সে মিড টার্ম নাই। আমাদের নেক্সট ক্লাস আছে ৫ তারিখ। তো আমি ভাবতেছিলাম যে আসলে ক্লাসে যেই টাইমটুকু পাই, সেই টাইমটুকুর মধ্যে খুব বেশি আলোচনার সুযোগ থাকে না। আর ক্লাসে ছোট ছোট করে কিছু কাজ আপনাদেরও দেওয়া লাগে, আমারও করা লাগে। তো সব মিলে দেখা যাচ্ছে যে কি একটু এক্সট্রা সাপোর্ট দরকার। এটা স্টুডেন্টদের থেকেও রিকোয়েস্ট পাইছি, প্লাস আমার নিজেরই মনে হচ্ছে যে আপনাদের জাভাস্ক্রিপ্ট থেকে একটু এক্সট্রা সাপোর্ট দরকার। তো আমি যেই ভিডিওগুলো এখন থেকে দিব, এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ঠিক আছে? যদি ওয়েব ডেভেলপমেন্ট বা এই ধরনের বিষয়ে আগে অনেক স্টুডেন্ট আমি দেখছি ক্লাসের মধ্যে আগের থেকে আইডিয়া আছে বা পারে, যদি ভিডিওটা একটু স্লো লাগে তাহলে হচ্ছে ওই দেখবেন সেটিংসে 2x স্পিড করা যায়, 2 টাইম স্পিড। হ্যাঁ, অথবা 1.75 স্পিড বা 1.5 স্পিড, মানে স্বাভাবিক স্পিডের তুলনায় একটু বাড়ায় দিবেন স্পিডটা। তারপরেও ভিডিওগুলো দেখবেন, কারণ এই ভিডিওগুলা আপনার প্রজেক্ট তৈরি করতে সাহায্য করবে। আমি প্রজেক্ট রিলেটেড ওয়ার্কই কেবলমাত্র ক্লাসে দেখাচ্ছি, প্র্যাকটিস করাচ্ছি। কারণ আগেই বলছি যে জাভাস্ক্রিপ্ট বেশ বড় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে অসংখ্য জিনিস শেখার আছে, অসংখ্য আইডিয়া আছে ডিফারেন্ট ডিফারেন্ট। এতগুলো তো ক্লাসে আলোচনা করা সম্ভব না। তারপরেও আমি যতটুকু পারি চেষ্টা করব, ইনশাল্লাহ। আচ্ছা, আর অন্যদের, মনে করেন যারা ফার্স্ট টাইম এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ধরতেছেন অথবা প্রোগ্রামিং একটু কম পারে, হ্যাঁ, প্রবলেম হচ্ছে, তাদের জন্য সাজেশন হচ্ছে এই ভিডিওটা নর্মাল স্পিডে দেখবেন এবং পিছায় পিছায় দেখবেন। কারণ একটা জিনিস দেখাই গেলাম, সেই জিনিসটা একবারে বুঝলেন না, পিছায় দেখবেন। অবশ্যই পিছায় পিছায় দেখবেন, তাহলে ওই জিনিসটা আপনার আবার ক্যাপচার করতে সহজ হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ইন্টারনেটের হেল্প নেবেন। ঠিক আছে? আপনারা ইউনিভার্সিটির এখন একটা মাঝামাঝি জায়গায় আছেন। সামনের দিনগুলোতে আরো বেশি পরিমাণ ইন্টারনেটের হেল্প নিয়ে নিয়ে কাজ করতে হবে। তো ইন্টারনেটে হেল্প নেওয়া, এটা আমি আমার কোর্সের জন্য তো মাস্ট, অন্যান্য কোর্সের জন্য রিকমেন্ডেড। স্যার একটা জিনিস ক্লাসে পড়াইলো আর ওটা থেকেই প্রশ্ন হবে, ওইটাই দিব, ওইটাই করব, তা কিন্তু না। স্যার ক্লাসে বাস্তবিকে যেটা সত্যি কথা সেটা হচ্ছে স্যার ক্লাসে খুব সামান্যই পড়ায়, কিন্তু এত সামান্য নলেজ থাকলে কিন্তু আপনারা ক্যারিয়ারে শাইন করতে পারবেন না, সেটা যে কোনো জায়গায় যান না কেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হোক, কি নেটওয়ার্কিং হোক, কি অন্যান্য লাইন হোক। তো সেই ক্ষেত্রে ইন্টারনেটের হেল্প নিতে হবে, ইন্টারনেট থেকে দেখে দেখে শিখতে হবে, আর্টিকেল পড়ে পড়ে শিখতে হবে। আর দেখাবো আমি যে আসলে বর্তমান দুনিয়াটা কোন জায়গায় চলে গেছে। হ্যাঁ, এটাও হয়তো আমি কোর্সের মাধ্যমে যতদূর হোক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারা বুঝতে পারেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এখন কতটুকু আহ কঠিন হয়ে গেছে চাকরি পাওয়া। আচ্ছা, তো আদার্স কথা কম বলি, আমরা চলে যাই মূলত। আমি জাভাস্ক্রিপ্টের কিছু বেসিক দেখাবো এবং এই বেসিক গুলাই ইমপ্লিমেন্ট করে একটা ছোট্ট উদাহরণ হিসাবে দেখাবো যে কিভাবে আপনাদের প্রজেক্টের সাথে এই নলেজটুকু রিলেটেবল। ঠিক আছে? তো রেফারেন্স হিসাবে আমি সবসময় W3 স্কুল সাজেস্ট করি। জাভাস্ক্রিপ্ট এটা প্রায় সবাই করে, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল লিখে যদি সার্চ দেন, একদম শুরুতেই W3 স্কুলস এর একটা ওয়েবসাইট আসে। আপনারা এদিকে আরো অনেকগুলা ওয়েবসাইট আছে, যেমন MDN ওয়েব ডক্স, যে মজিলা ডেভেলপার নেটওয়ার্ক, এটাও এটাও খুব ভালো একটা ওয়েবসাইট জাভাস্ক্রিপ্ট শেখার জন্য। তবে W3 স্কুলসটা হচ্ছে খুব ইজি এই কারণে যে এখানে যে কোনো একটা জিনিস, ধরেন কথার কথা আমি জাভাস্ক্রিপ্ট লেট এই জিনিসটা শিখতে চাচ্ছি, তো এখানেই দেখবেন যে একটা ট্রাই ইট ইউর সেলফ এরকম একটা বাটন থাকে। এই বাটনটায় যদি আমি চাপ দেই, দেখবেন যে সুন্দর মতো, আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনারা এখান থেকে কিন্তু রান দিয়ে দিয়ে দেখতে পারবেন যে আমাদের কোডটা কি হবে বা কিভাবে আমি জিনিসটা ফলো করব। হ্যাঁ, এখান থেকে কপি করেও কোডটা আপনার নিজের প্রজেক্টে আপনার প্রয়োজন মতো মডিফাই করতে পারবেন।
তো এই জিনিসটার সুবিধার জন্য আমি W3 Schools-টা বেশি সাজেস্ট করি। তো আমরা বেসিক কিছু জিনিস এখানে সব দেখেন জাভাস্ক্রিপ্ট কত বড়। এই প্রতিটা আইটেম একেকটা ডিফারেন্ট টপিক। এবং তাও এটাই যে সবকিছু তা না। এটার মধ্যে কিছু জিনিস আছে, হ্যাঁ? হয়তো আপনারা যদি অফিসিয়াল ডকুমেন্টেশনে যান ECMAScript এর ওখানে এত ডিফারেন্ট জিনিস দেখবেন যে মাথা ঘুরে দেবে। যাই হোক এটা শেখার জন্য একটা ভালো একটা জায়গা, শিখবেন। তো আমরা একটা ডক্স খুলি, দাঁড়ান। কি জিনিস আলোচনা করতেছি এটা একটু লিখে রাখি। তো প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে ভেরিয়েবলস নিয়ে। ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলস নিয়ে আমরা কোডে চলে যাই। আম, একটা ফোল্ডার খুললাম, ধরেন জাভাস্ক্রিপ্ট বেসিক প্র্যাকটিস 1 বা সামথিং কিছু একটা লিখলাম। তারপর এটা কোড দিয়ে ওপেন করলাম। কোড দিয়ে ওপেন করার পর আমি এখন একটু দেখাই দিই যে কিভাবে জাভাস্ক্রিপ্টের কোড লেখা লাগে। ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের একটা বিষয় হচ্ছে জাভাস্ক্রিপ্টের আউটপুটটা। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের আউটপুটটা আমরা ব্রাউজারেই দেখতে পারি। তো সেই জন্য আমরা যেভাবে খুলি index.html একটা ফাইল খুলতাম, হ্যাঁ, সেখানে একটা ফাইলের মধ্যে কিছু একটা লিখি, ধরেন যে প্র্যাকটিস, এরকম কিছু একটা লিখি। এবং এই কিছু না, আমি জাস্ট লেখার জন্য দিস ইজ মাই প্র্যাকটিস অফ জাভাস্ক্রিপ্ট, গো লাইভে টিপ দিলাম, আমার ওয়েবসাইটটা খুলে গেল। তো জাভাস্ক্রিপ্টের কোড চালানোর জন্য আলাদা কোনো ইঞ্জিনের আমাদের প্রয়োজন নাই, বা আলাদা কোনো সফটওয়্যার যেমন C++ বা জাভা বা সি, এটার জন্য আগে আমাদের ইনস্টল করতে হয়। ঠিক আছে? এটার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টটা ইনস্টল করা লাগে, সরি, C++ বা জাভা এগুলো ইনস্টল করা লাগে মেশিনে। তো এইখানে আমাদের কোনো কিছু ইনস্টলমেন্টের প্রয়োজন নাই। আমাদের ওয়েব ব্রাউজারের ভিতরেই জাভাস্ক্রিপ্টের কোড আসলে রান করা যায়। এর উদাহরণটা আমরা দেখি। টিপিক্যালি আপনারা যেটা করবেন, এই বডি ট্যাগের একদম লাস্টে হুম স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ এড করবেন। এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এই দুই, এটা ওপেনিং স্ক্রিপ্ট এবং এটা ক্লোজড স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরেই যে কোনো জাভাস্ক্রিপ্ট কোড লেখা যায়। তো কথার কথা আমি যদি এরকম একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখি যে কথার কথা লেট এক্স ইকুয়াল টু কথার কথা 45 এবং কনসোল ডট লগ, এটা কি লিখতেছি আপাতত বোঝার দরকার নেই, ফলো করে যান, সেভ। এখন আমরা আমাদের প্রজেক্টে চলে আসলাম। প্রজেক্টে চলে আসার পর এখানে মাউসের রাইট বাটনটায় ক্লিক করি। দেখবো এখানে ইন্সপেক্ট নামে একটা অপশন আছে। মাউসের রাইট বাটনটায় ক্লিক করার পর ইন্সপেক্ট নামে একটা অপশন থাকবে, এই অপশনটায় চাপ দিবে। দেখবেন যে এরকম একটা প্যানেল ওপেন হয়েছে। ঠিক আছে? এই প্যানেলটা বড় ছোট করা যায়, আবার নিচেও নেওয়া যায়, অনেকে অনেকে নিচে নিয়ে কাজ করে। তো এটার মধ্যে কনসোল নামে একটা ট্যাব আছে, এই ট্যাবটায় চাপ দিলেই দেখবেন 45 এই ভ্যালুটা প্রিন্ট হয়েছে। 45 ভ্যালুটা প্রিন্ট হয়েছে, যে ভ্যালুটা আমি মাত্রই একটা ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করছি। সো কোড রান করার এটা হচ্ছে এক নম্বর সিস্টেম। 2 নম্বর সিস্টেম হচ্ছে এই যে কোডটা, হ্যাঁ, স্ক্রিপ্টের ভিতরের কোডটা, এটা চাইলে আমরা একটা এক্সটার্নাল ফাইলেও নিয়ে যেতে পারি। ঠিক যেরকম ভাবে আমরা সিএসএস টা কি করতে পারি বলেন তো? সিএসএস টা আমরা এখানে যে হেডের ভিতরে স্টাইল একটা ট্যাগ লিখে যেমন ভিতরে কাজ করতে পারি, সিএসএস লিখতে পারি, ঠিক সেরকম ভাবে স্ক্রিপ্টের ভিতরেও আমরা একেবারে ইন ফাইলে এখানে আমাদের কোডগুলো লিখতে পারি। কিন্তু এটা বেটার হচ্ছে যে আমি যদি একটা ডিফারেন্ট ফাইলে নিয়ে যাই, ধরেন আমার ডিফারেন্ট একটা ফাইলের নাম হলো যে এনিথিং লাইক ভেরিয়েবল ডট জিএস, সেখানে আমি আমার কোডটা কপি করে পেস্ট করলাম। এখন যদি আপনি এটা সেভ করেন এবং সেভ করে যদি আপনার ওই ইন্ডেক্সে যান, রিফ্রেশ টিফ্রেশ দেন, দেখবেন যে কোনো ভ্যালু কিন্তু আসে নাই।
কোনো ভ্যালু আসে না। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আমার এই যে ডিফারেন্ট ফাইলটা, এটার সাথে ইনডেক্স ফাইলের কোনো কানেকশন নাই। এই কানেকশন তৈরি করার জন্য এটা হচ্ছে ২ নাম্বার মেথড জাভাস্ক্রিপ্ট রান করার। এই কানেকশন তৈরি করার জন্য আমরা যেটা করব, একটা সোর্স দিয়ে দিব। সোর্সের মধ্যে যেভাবে সিএসএস ফাইল এড করি ঠিক সেভাবেই জাভাস্ক্রিপ্ট ফাইল ডট স্ল্যাশ দিব, আমাদের সাজেশন আসবে, সেখান থেকে আমি ফাইলের নেমটা চুজ করব। এইবার যদি সেভ করেন এবং এখানে এখানে যদি চলে আসেন, দেখবেন আবার 45 চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে ২ নাম্বার মেথড। তাহলে স্ক্রিপ্টের উপায় কি? দুই ভাবে করা যায়। একটা হচ্ছে একটু আগে যেভাবে করলাম, আচ্ছা সেটা চলে গেছে। সেটা হচ্ছে এই অংশটুকু ইন্ডেক্স এইচটিএমএল ফাইলের বডির একদম লাস্টে একটা স্ক্রিপ্ট এড করবেন, এটার ভিতরে লিখবেন। ঠিক আছে, এভাবেও কাজ হয়। অথবা এই কোডটুকু কেটে নিয়ে আপনি একটা ডিফারেন্ট ফাইলে লিখবেন। তো এটাই মোস্টলি ব্যবহার হয়, যে একটা ডিফারেন্ট ফাইলে আমরা জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখি, আর সেটার সাথে জাস্ট খালি এখানে একটা কানেকশন তৈরি করি। এখানে জাস্ট একটা এসআরসি দেই, এসআরসি দিয়ে ডট স্ল্যাশ দেই, সাজেশন আসে, সেখান থেকে ফাইলের নেমটা চুজ করে সেভ করি, আমাদের কোড কাজ করা শুরু করে দেয়। আচ্ছা, প্রথমেই সংক্ষেপে বলে দেই যে ভেরিয়েবল। তো ভেরিয়েবল ডিক্লেয়ারের সময় আমাদের আহ, 3টা কিওয়ার্ড আছে। একটা কিওয়ার্ডের নাম হচ্ছে var, একটা কিওয়ার্ডের নাম হচ্ছে let, একটা কিওয়ার্ডের নাম হচ্ছে const। আমরা সবচাইতে বেশি ব্যবহার করবো হচ্ছে const। const is mostly used, কারণ আচ্ছা, তো আমরা কনস্টটাই সবচেয়ে বেশি ব্যবহার করব, কারণ আমাদের যে ডম গুলা থাকে সেটা সাধারণত পরিবর্তন হয় না। তো var let const, এর মধ্যে let আর const এই দুইটা হচ্ছে লেটেস্ট। এটা ECMAScript 2017 থেকে জাভাস্ক্রিপ্টে অ্যাড হয়েছে। ES6 যেটাকে আমরা বলি, সরি 2015 থেকে, ES 2015 থেকে এই দুইটা জিনিস আসছে। এর আগ পর্যন্ত var কোডটা ছিল। তো এটার মেইন পার্থক্যটা আমি আপনাদেরকে দেখাই, তাইলে বুঝতে পারবেন। ধরেন আমি এই জিনিসটা var দিয়ে সেভ করি। ঠিক আছে, সেভ করলাম এবং কনসোল লগে আমরা জাস্ট খালি একটা জিনিস লিখতেছি, ভ্যালু অফ এক্স ইজ, কমা দিয়ে এক্স এর ভ্যালুটা প্রিন্ট করি। কনসোলটা হচ্ছে এই যে আমাদের এই কনসোল, লগ মানে হচ্ছে প্রিন্ট করা। দেখেন এখানে কি সুন্দর লেখা চলে আসলো, যে ভ্যালু অফ এক্স ইজ আমার এক্স এর ভ্যালু। এখন var এর বিষয়টা হচ্ছে var রিডিক্লেয়ার করা যায়, অর্থাৎ var এর মধ্যে আপনি এক্স এর ভ্যালু আবার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এবং এই সেম কনসোল লগটা যদি আমি দেই এবং সেভ করি, দেখবেন যে এখন মানে এটা একটু মুছে দিই, ইয়া করি, একবার লিখতেছে ভ্যালু অফ এক্স ইজ 45, একবার লিখতেছে ভ্যালু অফ এক্স ইজ 10। একই ভেরিয়েবল দুইবার রিডিক্লেয়ার করে দুইটা ডিফারেন্ট ভ্যালু বসাইছি। তো এইটা জাভাস্ক্রিপ্টে অ্যালাউড। সমস্যাটা হচ্ছে যে এটার জন্য অনেক সময় আমরা দেখা যায় যে একটা লম্বা বড় ফাইল করতে থাকলে ভুলে যাই যে এক্স এর ভ্যালু আগেও একবার ডিক্লেয়ার করছিলাম। এই জন্য আমরা কি করি, কনস্ট নামে একটা জিনিস ব্যবহার করি। কনস্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট। তখন ব্যাপারটা কিরকম হয় যে আপনাদের দেখাই, ধরেন কোনো কারণে যদি আমি এটা কনস্ট নামে সেভ করি, আগের মতোই 45 আছে, কিন্তু কোনো কারণে যদি আমি এক্স এর ভ্যালু আবার চেঞ্জ করার চেষ্টা করি, ধরেন এক্স এর ভ্যালু 10 করলাম এবং আবার কনসোল লক করার চেষ্টা করলাম, এইটা কনস্টে অ্যালাউড। দেখেন একটা চলে আসছে, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, এটা টাইপ এরর, মানে এটা এটা সম্ভব না। তো এটার সুবিধা হচ্ছে আপনি কনস্ট দিয়ে যদি সবকিছুই কনস্ট দিয়ে প্রথমে বাই ডিফল্ট ইউজ করেন, তখন এই এররটা দিবে। তখন আপনি বুঝতে পারবেন যে না, আমার তো তাহলে কনস্ট ইউজ করলে হবে না, আমার এক্স এর ভ্যালুটা তো বারবার চেঞ্জ করতে হবে। এখন 45 আছে, কিন্তু এক্স এর ভ্যালুটা হয়তো কোনো কোনো বাটনে চাপ দিলে বা কিছুতে কোনো আমি চাপ দিলে ভ্যালুটা পরিবর্তন করা দরকার। তখন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ভেরিয়েবল, যেটা কিওয়ার্ডটা হচ্ছে লেট। লেট যদি আমি ব্যবহার করি, তখন আমি রি অ্যাসাইন করতে পারি। রি অ্যাসাইন, লেটের মধ্যে রি অ্যাসাইন করা সম্ভব। লেটের মধ্যে যেটা সম্ভব না সেটা হচ্ছে রি ডিক্লেয়ার করা। আমি যদি এইটা চাপ দেই, তখন দেখবেন এখানেই আমাকে
একটা এরর দিয়ে দিচ্ছে যে ক্যানট রিডিক্লেয়ার ব্লক স্কোপ ভেরিয়েবল এক্স, বা ইভেন এখানেও আমরা দেখতে পারবো যে আইডেন্টিফায়ার এক্স হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। তো এটা থেকে আমরা কি বুঝলাম? var থাকলে রিডিক্লেয়ারও করা যায়, রিঅ্যাসাইনও করা যায়। লেট থাকলে শুধুমাত্র রিঅ্যাসাইন করা যায়, আরেকবার ডিক্লেয়ার করা যায় না। আর যদি কনস্ট থাকে তাহলে কোনোটাই করা যায় না। এই কনস্টের কোনো ধরনের চেঞ্জ করা অ্যালাউড না। এই যে দেখেন, কনস্ট্যান্ট অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল এটা ক্রস হিসেবে দিয়ে দিছি। আমাদের এই পর্যন্তই তাহলে মোটামুটি ভেরিয়েবলের আলোচনা। তো আমি একটু নোটে লিখে রাখি যে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, এবং নোটের মধ্যে রাখি যে var, তো var মূলত কি করা যায়? রিডিক্লেয়ার অ্যান্ড রিঅ্যাসাইন পসিবল। লেট reassign possible but redeclare not possible. const এটার মধ্যে redeclare reassign কোনোটাই not possible না, redeclare and reassign are both not possible। ঠিক আছে? তো আমাদের আমরা যখন ডম নিয়ে কাজ করবো তখন অহরহই আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ভেরিয়েবলের মধ্যে ডমটাকে সেভ করে রাখবো, তারপর ভেরিয়েবলের মধ্যে পরিবর্তন করব। আমরা কনস্টটা বেশি ব্যবহার করি। const is mostly used, কনস্টটাই বেশি ব্যবহার হয়। হ্যাঁ, লেটও ব্যবহার হয়। হ্যাঁ, আমরা এইভাবে ভাবতে পারি যে we shall use let if we need to reassign the variable। ভ্যারিয়েবলের ভ্যালুটা যদি আমাদের চেঞ্জ করা লাগে সেই ক্ষেত্রে আমাদের সেই ক্ষেত্রে আমাদেরকে let ব্যবহার করতে হবে। আদারওয়াইজ আমরা কনস্টটাই বেশি ব্যবহার করব। কনস্টটা ছোট হাতের দিকে। আদারওয়াইজ আমরা কনস্টটাই বেশি ব্যবহার করব। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই দূর আলোচনা গেল। এর মধ্যে আমরা অনেক কিছু আলোচনা করছি। অপারেটরস এটা আপনারা সবাই জানেন, যোগ বিয়োগ গুণ ভাগ, গ্রেটার দেন লেস দেন, এটা আসলে দেখানোর কিছু নাই। অ্যাসাইনমেন্ট এই ইকুয়াল ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, তারপরে এগুলো তো আপনারা বুঝেন সবই। হুম, একটা জিনিস দেখাই দেই, সেটা হচ্ছে ডাবল ইকুয়াল এবং ট্রিপল ইকুয়াল। ঠিক আছে, এই দুটো জিনিস একটু দেখাই। ঠিক আছে, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ডাবল ইকুয়াল অ্যান্ড ট্রিপল ইকুয়াল। আগেই বলে রাখি যে ট্রিপল ইকুয়ালটাই বেশি ব্যবহার হয়। হ্যাঁ, ট্রিপল ইকুয়াল ইজ মোস্টলি ইউজ। এটা হচ্ছে আমাদের ইকুয়ালিটি অপারেটর। ঠিক আছে, এখানে অপারেটরের মধ্যে নিশ্চয়ই ইকুয়াল ইকুয়াল একটা অপারেটর আছে। কম্পারিজন অপারেটর, হ্যাঁ। এই ডাবল ইকুয়াল এবং ট্রিপল ইকুয়াল এই জিনিসটা আমাদের প্রায় ব্যবহার করা লাগে। নট ইকুয়াল আগে অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলোর মতোই গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এগুলো সবই আর টার্নারি অপারেটর। এটাও খুব ব্যবহার হয়, তবে আপনাদের প্রজেক্টে হয়তো অত ইউজ হবে না। আমরা আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মূলত ইকুয়ালিটি অপারেটর বলি। তার মানে ধরেন কথার কথা, আমি যদি এরকম একটা ভ্যালু দেই যে লেট এক্স ইকুয়াল টু ধরেন 45, আর আরেকটা ভ্যারিয়েবল নিলাম লেট ওয়াই ইকুয়াল টু এটাও 45। আমি ইফ এলস তো আমরা সবাই জানি, ইফ এলস এখানেও আছে একদম সেম। ইফ লেখার পর ভিতরে কন্ডিশন দেওয়া লাগে, ইফ এক্স ডাবল ইকুয়াল ওয়াই, দেন আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ইয়াগুলা লিখবো। তো কনসোল লগ দিব যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এটা আমরা কনসোল লগ। তো দেখি আমরা কি অবস্থা আসে। আমাদের কোডে যাই, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্রিন্ট হয়েছে। এখন ধরেন ওয়াই এর ভ্যালুটা আমরা চেঞ্জ করে 10 বানায় দিলাম, সেভ করলাম,
এখন দেখবেন কোনো কনসোল ব্লক নাই, তাহলে আমরা এলস একটা কন্ডিশন লিখি, এলস, এবং এলস এর মধ্যে আমরা সেম এই কনসোল ব্লকটা একটু কপি করে পেস্ট করি। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখলাম যে এক্স এবং ওয়াই এটা দুটার ভ্যালু যখন সমান ছিল তখন আমাদের কনসোলে এই কথাটা প্রিন্ট হয়েছে। আর যদি সমান না হয় তখন আমরা রেখে দিই যে ইজ নট ইকুয়াল টু ওয়াই। তো দেখি আমরা, যেহেতু এক্স এর ভ্যালু 45 আর ওয়াই এর ভ্যালু 10, এখন আমাদের এখানে কি প্রিন্ট হচ্ছে, এক্স ইজ নট ইকুয়াল টু। এই পর্যন্ত জিনিসটা সিম্পল। সমস্যা হচ্ছে যে আমাদের স্পেশালি ডম নিয়ে আমরা যখন কাজ করি তখন আমাদের প্রায় সমস্ত ইনপুট ভ্যালুগুলা চলে আসে হচ্ছে স্ট্রিং এ। তার মানে এমন হওয়ার একটা সম্ভাবনা আছে যে আপনার এটা একটা ইনপুট থেকে আসবে, ওয়াই এর ভ্যালুটা একটা ইনপুট থেকে আসবে এবং একটা স্ট্রিং আকারে আসবে, কারণ কথার কথা 45। এখন কি মনে হচ্ছে বলেন তো, যে এক্স এর ভ্যালু 45 কিন্তু এটা হচ্ছে টাইপ নাম্বার, আর ওয়াই এর ভ্যালু 45 কিন্তু এটা টাইপ হচ্ছে স্ট্রিং, কোনটা প্রিন্ট হবে? এক্স ইজ ইকুয়াল টু ওয়াই নাকি এক্স ইজ নট ইকুয়াল টু? সাধারণ সেন্সে মনে হয় যে এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই প্রিন্ট হওয়ার কথা, কারণ এটা তো নাম্বার, এটা তো স্ট্রিং। কিন্তু আমরা যখন কনসোলে যাব, রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলে দেখেন যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বলতেছে। তার মানে আসলে জাভাস্ক্রিপ্টের কাছে এইটার এইটা এই ডাবল ইকুয়াল অপারেটরের কাছে same। এই সমস্যাটা দূর করার জন্য আমরা যেটা ব্যবহার করি, ট্রিপল ইকুয়াল ব্যবহার করি। ট্রিপল ইকুয়াল মানে হচ্ছে যে নট অনলি এই দুটার ভ্যালু সেম হইতে হবে, এদের দুইজনের টাইপও সেম হইতে হবে। কারণ এটার টাইপ হচ্ছে নাম্বার, এটার টাইপ হচ্ছে স্ট্রিং। জাভাস্ক্রিপ্টে 8টা ডিফারেন্ট টাইপ অফ ডেটা আছে। এখানে জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপে আমরা যদি যাই, এখানে টাইপগুলোর নাম আমরা দেখতে পারবো। যে নাম্বার, এই নাম্বারের মধ্যে ধরেন সমস্ত ধরনের নাম্বার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ইন্টিজার নাম্বার, সবকিছু এখানে। তারপরে স্ট্রিং, এই যে ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশনের ভিতরে যেগুলো থাকে সেগুলো স্ট্রিং। বুলিয়ান হচ্ছে ট্রু ফলস। আনডিফাইন্ড মানে হচ্ছে যে এমন একটা ভ্যালু যেটা এখনো ডিফাইন করা হয় নাই কিন্তু অ্যাক্সেস করার চেষ্টা করতেছেন। নাল আর আনডিফাইন্ড কিন্তু এক জিনিস না। আনডিফাইন্ড মানে হচ্ছে এই ভ্যালুটা এখনো ডিফাইন করা হয়নি, কিন্তু নাল কিন্তু একটা প্রপার ভ্যালু। নাল মানে আপাতত কিছু নাই, এমটি। আচ্ছা, তারপরে অবজেক্ট আছে, অবজেক্টের মধ্যে অ্যারে, ফাংশন, এগুলো অনেক কিছু অবজেক্টের ভিতরে আন্ডারে পড়ে। তো এটা আমাদের টিপিক্যাল, আমরা যেই ডেটা স্ট্রাকচার, সরি, ডেটা টাইপস পড়ি অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো, সেগুলোর তুলনায় একটু আলাদা, কারণ অন্যান্য গুলোতে নাম্বার এভাবে থাকে না, ইন্ট থাকে, ডাবল থাকে, ফ্লোট থাকে। প্রিমিটিভ ডেটা টাইপস গুলো একটু অন্যরকম থাকে, বুলিয়ান থাকে, কিন্তু এরকম সিম্বল বা অবজেক্ট বা এভাবে কিন্তু সাধারণত ডেটা টাইপস থাকে না। জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপস গুলো একটু ডিফারেন্ট। যাই হোক, তো এখানে টাইপটাও সেম হইতে হবে। তো এটার টাইপ হচ্ছে নাম্বার, এটার টাইপ হচ্ছে স্ট্রিং। এখন দেখবেন যে ইজ নট ইকুয়াল টু ওয়াই বলতেছে। এটা আমরা ফাইলটা সেভ করি এবং আমাদের প্র্যাকটিসে যাই এবং কনসোলে দেখেন যে লেখা আছে এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, কারণ এক্স এর ভ্যালু 45 হচ্ছে নাম্বার, আর আমরা যেটার সাথে তুলনা করতেছি, এই যে এক্স এর সাথে ওয়াই এর তুলনা হচ্ছে ট্রিপল ইকুয়াল দিয়ে। সো নট অনলি ভ্যালু বাট অলসো টাইপ। কিন্তু এটা যদি ডাবল ইকুয়াল দিয়ে আবার আমরা দেখাই, সেভ করি, দেখবেন আমাদের বুকে বলতেছে এক্স ইজ ইকুয়াল টু। তো এটা আবার অন্য ডিফারেন্ট ভ্যালু হলে কিন্তু মিলবে না। যেমন এখানে যদি 5 হয়, অবশ্যই 45 আর 5 সেম জিনিস না। সো এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই বলবি। কিন্তু এটা যদি স্ট্রিং 45 ও হয় তখনও কিন্তু তারা ইকুয়ালি বলে, যদি আমরা ডাবল ইকুয়াল। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা কাজে লাগবে, কারণ আমাদেরকে প্রচুর পরিমাণ ইফ এলস ব্যবহার করতে হবে, ভ্যালুগুলা কম্পারিজন করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আর কয়েকটা জিনিস দেখাবো। এখানে অসংখ্য জিনিস আছে, আগেই বলছি, বাট সবকিছু আমাদের কাজে লাগবে না। ইফ এলস ফর লুপ এগুলো আসবে, যদি কাজে লাগে আসবে। এরপর আমরা চলে যাবো হচ্ছে ফাংশন। আচ্ছা, তো ফাংশন, ফাংশন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ ফাংশনটা আমাদেরকে প্রচুর পরিমাণ ব্যবহার করতে হবে। মূলত জাভাস্ক্রিপ্টে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ভিতরে যে এলিমেন্ট গুলা থাকে। হ্যাঁ, আমি আগে একটু ফাংশনটা দেখাই নেই কিভাবে ইউজ হয়, তারপর আপনার বুঝতে পারবেন। ধরেন এই যে দিস ইজ মাই প্র্যাকটিস অফ জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, এই যে এই এই যে কথাটা লেখা আছে,
আমি চাচ্ছি এখানে একটা বাটন থাকবে, বাটনটা চাপ দিলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে। তো সেটা যদি আমরা করতে যাই, আমরা আপাতত একটা স্ক্রিপ্টের ভিতরেই একটা সংক্ষিপ্ত ভাবে লিখি। তো আমি একটা ফাংশন লিখবো এবং যেটার নাম দেবো হচ্ছে চেঞ্জ কালার। ঠিক আছে, চেঞ্জ কালার। এবং আমরা একটা বাটন দিব, কথার কথা বাটন দিলাম যে ক্লিক টু চেঞ্জ কালার। ঠিক আছে, আমরা একটু দেখে আসি যে প্রজেক্টের বর্তমান এখানে এরকম একটা অবস্থা আছে যে এই বাটনটায় চাপ দিলে এই জিনিসটার, এখন তো কালো কালার, এই কালো কালারটা পরিবর্তন হয়ে ধরেন ব্লু কালার হয়ে, তো চেঞ্জ কালার টু ব্লু, সেভ করি। তো এখন আমি চাচ্ছি যে এই বাটনটায় চাপ দিলে এই ফাংশনটা অপারেট হবে, ফাংশনটার ভিতর থেকে আমরা এই জিনিসটাকে চেঞ্জ করি। তো চলেন আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। আমরা প্রথমে হচ্ছে এটাকে একটা আইডি দিব। এই জিনিসটাই আমরা ডম ম্যানিপুলেশন, এই জিনিসটা আমি একটু পরে আবার ব্যাখ্যা করব, আপাতত ফলো করে যান। ধরেন এটার নাম দিলাম হচ্ছে হেডিং। ঠিক আছে, এটার আইডিটার নাম দিলাম হেডিং, সেভ করলাম। এখন এইখানে আমি একটা জিনিস অ্যাপ্লাই করব, সেটার নাম হচ্ছে অন ক্লিক। এগুলোকে আমরা জাভাস্ক্রিপ্ট ইভেন্টস বলি, এটাও আমি সামনে ব্যাখ্যা করব। তো আমি বললাম যে এই বাটনটায় যদি চাপ দেওয়া হয়, এই বাটনটায় অন ক্লিক করা হয়, তাহলে এই পার্টিকুলার ফাংশনটা রান করে দাও। এই ফাংশনটা কি করো, রান করো। এখন এই ফাংশনের ডেফিনেশনে কিন্তু কিছু লেখা নাই। আমি ধরেন কথার কথা আমি এখানে একটা কনসোল লগই দিলাম যে ব্লু কালার ডান, এরকম একটা কিছু একটা লেখি। এখন দেখবেন যে আমাদের প্রজেক্টে কিভাবে চেঞ্জ হয়। আমরা আপাতত একটু কনসোলটা ক্লিয়ার করি। কনসোল ক্লিয়ার করতে হলে যে এখানে একটা ক্লিয়ার কনসোল নামে বাটন আছে, এটা চাপ দিলে আপনার কনসোলটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন এটার মধ্যে যদি আমি চাপ দেই, এই লেখাটা কনসোলে প্রিন্ট হচ্ছে। তার মানে হচ্ছে এই যে বাটনটা, এই বাটনটায় ক্লিক করলে এই ফাংশনটা রান হয়, আর এই ফাংশনটার ভিতর আপাতত একটাই কাজ লেখা আছে, সেটা হচ্ছে কনসোল লক করে এই কথাটা চেঞ্জ করো, এই কথাটা লিখে দাও, সে কনসোলের মধ্যে এই কথাটা প্রিন্ট করো। কারণ আমি তো প্রিন্ট করতে চাই না, আমি চাই হচ্ছে এটা টিপ দিলে এটা চেঞ্জ হবে। সেটার জন্য আমাদেরকে ডমের হেল্প নিতে হবে বা ডম ম্যানিপুলেশন করতে হবে। ডম কি জিনিস এটা একটু পরে আবার বলতেছি, আপাতত একটু দেখে যান। আমি ফাংশন কিভাবে কাজ করে এবং ফাংশনটা ইনভোক করে কিভাবে সেই জিনিসটা একটু দেখেন। তো চলে আসেন যে আমি যদি এটা করতে চাই, তখন আমাদেরকে যেটা করতে হয় যে আমাদের প্রথমে হেডিং এলিমেন্টটা আমরা নিব। হেডিং এলিমেন্টটা পাওয়ার জন্য আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এগুলো হচ্ছে ডোমেন মেথড। এই মেথডগুলোর মাধ্যমে আমরা যে কোনো আইডি ধরে, যেমন এই আইডিটার নাম হচ্ছে হেডিং, হেডিং ধরে আমরা এলিমেন্টটা নিয়ে আসতে পারি। তার মানে হচ্ছে বেসিক্যালি এই পুরা জিনিসটা এইখানে চলে আসবে, এই হেডিং এলিমেন্ট ভ্যারিয়েবলটার মধ্যে এই পুরা জিনিসটা চলে আসবে। ঠিক আছে, তারপর আমরা যেটা করি, আমরা অবজেক্টের মতো করে জিনিসগুলো চেঞ্জ করি। অবজেক্ট কি জিনিস এটার পরের টপিকে বুঝাবো, তো আপাতত একটু ফলো করেন। ডট স্টাইল ডট কালার ইকুয়াল টু আমরা যদি ব্লু লিখে দেই, তখনই দেখবেন যে এখানে টিপ দিলে এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার একবার করি, ক্লিক টু চেঞ্জ দ্য কালার, টিপ দিলাম, দেখেন হেডিংটার কালার পরিবর্তন হয়ে গেল। তো মূলত যে, আচ্ছা, তাহলে আমরা কি করলাম যে এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা এই বাটনটার একটা ইভেন্টের উপর বেস করে আমরা ইনভোক করলাম। ইনভোক করা মানে কি, ফাংশনটা রান করা, ফাংশনটা অপারেট করা, ফাংশনের ভিতরে যে কথাগুলো আছে সেই কথাগুলো চালান। তো আমরা ঠিক যেরকম দেখাইছিলাম যে এই ফাংশনটা আমরা চাইলে একটা এক্সটার্নাল ফাইলেও নিয়ে যেতে পারি। কারণ এটা তো ভেরিয়েবল ডট জেএস, আমরা একটা কিছু দিলাম যে চেঞ্জ কালার ডট জেএস, এরকম একটা ফাইল দিলাম, এর মধ্যে ফাংশনটা লিখলাম। এখন এখন দেখবেন যে আমি যদি এটা সেভ টেভ করি, এগুলো সেভ টেভ করি এবং এন- এখানে যদি আমি এখন রিফ্রেশ দেই, দেখবেন এখন কিন্তু বাটনে চাপ দিলে কাজ তো করতেছেই না, বরং একটা ইরর দেখাচ্ছে যে চেঞ্জ কালার ইজ নট ডিফাইন্ড। এটার রিজনটা হচ্ছে একটু আগে কিন্তু কোডটা এইখানে ছিল, একটু আগে কোডটা এখানে ছিল এবং চেঞ্জ কালার ফাংশনটাও এখানে লেখা ছিল। এখন কিন্তু ফাংশনটা এখানে নাই, এখন ফাংশনটাকে আমি একটা ডিফারেন্ট ফাইলে সরাই নিয়ে গেছি। তাহলে এই ফাইলটাও ঠিক আগের মতোই আমাদেরকে আংটা লাগাইতে হবে, না আংটা লাগালে তো এই ফাইলের ভিতরে যে
চেঞ্জ কালার নামে ফাংশনটা আছে, এটার সাথে তো আমার বাটনটা কাজ করবে না, ইরর দেখাবে। এই জন্য আমরা আবার একটা এসআরসি দিব, ডট স্ল্যাশ দিব, এবং চেঞ্জ কালার ফাইলটা সিলেক্ট করব, সেভ সেভ করব। এখন দেখবেন যে আবার ঠিকই কাজ করছে, কোনো ইররও নেই। আচ্ছা, দেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ডেটা স্ট্রাকচার বলতে পারেন। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের একটা ডেটা স্ট্রাকচার। অবজেক্টটা লেখার সিস্টেম হলো, আমি আপনাদের একটু দেখাই। ধরেন আমি একটা ফাইল করলাম যে অবজেক্ট basic.js। তো অবজেক্ট যেমন ধরেন আমি একজন স্টুডেন্ট, তাহলে আমরা একটা স্টুডেন্ট নামে এখন অবজেক্ট ডিক্লেয়ার করার জন্য প্রথমে আমাদের ওই যে var let const এর মতো let অথবা const দিয়ে আমাদের অবজেক্টটা ডিক্লেয়ার করতে হয়। আমি আগেও বলছি সাধারণত আমরা প্রায় সবসময় const ইউজ করি। যদি কখনো দেখায় যে না, এই ভ্যালুটা চেঞ্জ করতে হবে, এই ভ্যালুটা পরিবর্তন করতে হবে, তখন কিন্তু ইরর আসে। ইররটা দেখেই আমি বুঝবো যে না, আমার কনস দেওয়াটা ভুল হয়েছে, আমি লেট দিলে ভালো হবে। তো আমি আপাতত কনস দিয়ে দেখাচ্ছি। তো অবজেক্টের একটা নেম দিব, আমি নেমের ক্ষেত্রে এখন আপাতত স্টুডেন্ট লিখলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দিব। তো অবজেক্ট মূলত হচ্ছে কি এবং ভ্যালু পেয়ার, ঠিক আছে, বা প্রপার্টি এবং ভ্যালু পেয়ার। সো কি ভ্যালু পেয়ার, ঠিক আছে, অথবা হুম পেয়ার অথবা প্রপার্টি এবং ভ্যালু পেয়ার। তো এটা আমরা একটু কমেন্ট হিসেবে রেখে দিই যে অবজেক্টের মধ্যে মূলত কি কি থাকে, বিভিন্ন ধরনের প্রপার্টি বা কি থাকে, আর সেই কি বরাবরই কিছু ভ্যালু থাকে। একটা উদাহরণ দেই, যেমন আমি একজন স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টের একটা ফার্স্ট নেম থাকতে পারে, তা এই জিনিসটার নাম হচ্ছে প্রপার্টিও বলতে পারেন, কিও বলতে পারেন, কোনো সমস্যা নেই, দুইটাই পরিচিত। তো সেই ক্ষেত্রে আমার নামটাই আমি লিখে দিলাম তানজিল, কমা দিতে হয়। ঠিক আছে, নেক্সট প্রপার্টি বা নেক্সট ভ্যালুটা লেখার আগে একটা কমা দিতে হয়। তারপরের লাইনে ধরেন আমি দিলাম লাস্ট নেম। হুম এটার মধ্যে আমি ধরেন নাম দিয়ে দিলাম হচ্ছে মাহমুদ। ঠিক আছে, সেভ করে। তো এটাই মূলত একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। এটার মধ্যে দুইটা কি এবং মানে দুইটা কি ভ্যালু পেয়ার আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এখন এরকম অনেক কিছু কিন্তু হইতে পারে। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম হইতে পারে। ধরেন এজ একটা দিলাম, এটা একটা নাম্বার দিলাম। তারপর ফেভারিট কালার একটা দিলাম, ফেভারিট বা ফেভারিট সাবজেক্টস। হ্যাঁ, ফেভারিট সাবজেক্টস একটা দিলাম, এটার মধ্যে একটা অ্যারে দিলাম, অ্যারে থার্ড ইয়ে করে। ধরেন আমি এখানে কতগুলা জিনিসের নাম দিলাম, যে এমনি দিলাম যে জাভাস্ক্রিপ্ট, হুম তারপর এই যে কি ডেটা স্ট্রাকচার, ডিএসএ, হ্যাঁ, তারপরে আরো কিছু দিলাম, এমএল, মেশিন লার্নিং, এরকম এরকম কিছু টপিক আমি স্ট্রিং আকারে দিলাম। তাহলে এটা কি হলো, অ্যারে অফ স্ট্রিংস। এখানে তিনটা স্ট্রিং দিয়ে আমি একটা অ্যারে বানাইলাম। তো এরকম ভাবে আমরা অবজেক্টটা তৈরি করতে পারি। ঠিক আছে, এখন ধরেন এই অবজেক্টটা আমি প্রিন্ট করতে চাচ্ছি। তো অবজেক্টটা প্রিন্ট করার সিস্টেম হচ্ছে, আমরা প্রথম অবজেক্টের নেমটা লিখবো, ডট দিব, দেখবেন এখানেই সাজেশন আকারে চলে আসতেছে। না আসলেও কোনো সমস্যা নেই, যেমন আমি হয়তো লাস্ট নেমটা প্রিন্ট করতে হচ্ছে, সেভ করলাম। দেখেন আমাদের এই অবজেক্ট বেসিক ডট জেএসটা কিন্তু ইন্ডেক্সের সাথে কানেক্টেড না। ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে কিন্তু আমরা জিনিসটা দেখতে পারবো না। ঠিক আছে, এখানে কিন্তু আসতেছে না কিছু। তো এটা কানেকশনটা করলেই দেখবেন যে চলে আসবে, কনসোল লগটা চলে আসবে। তো আমরা একটা স্ক্রিপ্ট লিখি, এসআরসি, এই যে 3 নম্বর অপশনটা, এখানে আমরা সাজেশনে পেয়ে যাব অবজেক্ট বেসিক ডট জেএস। এটা এটা আমি কানেক্ট করলাম। দেখেন একাধিক স্ক্রিপ্ট কিন্তু কানেক্ট করা যায়, কোনো সমস্যা নেই। মাল্টিপল স্ক্রিপ্ট কানেক্ট করা যায়। যেমন এটার ভেরিয়েবল স্ক্রিপ্টে কানেক্ট ছিল, আবার চেঞ্জ কালার স্ক্রিপ্টে কানেক্ট আছে। যেমন দেখেন এখানে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে হচ্ছে আবার এদিকে আবার 3 নম্বর ফাইলে থেকে কনসোল লোগো হচ্ছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই ফাইল থেকে অবজেক্ট বেসিক থেকে যে মাহমুদ লাস্ট নেমটা প্রিন্ট হচ্ছে, তাতেও কোনো প্রবলেম নেই। তো আবার অবজেক্ট বেসিকে যাই, যেমন আমরা স্টুডেন্টের লাস্ট নেমটা প্রিন্ট করব। আচ্ছা, আমি চাচ্ছি যে স্টুডেন্টের ফেভারিট সাবজেক্টস গুলো প্রিন্ট করতে, তাহলে আমরা চাইলে এই যে ফেভারিট সাবজেক্টস, ঠিক আছে, এই অ্যারেটা আমরা প্রিন্ট করে দিতে পারি। তখন দেখবেন যে অ্যারে আকারে, এই যে দেখেন অ্যারে আকারে তিনটা ভ্যালু চলে আসছে, জেএস, ডিএসএ, এম।
এখন ধরেন আপনি চাচ্ছেন যে না, আমি তিনটা আলাদা আলাদা করে দেখাবো। হ্যাঁ, জেএস দেখাবো, তারপরের লাইনে ডিএসএ দেখাবো, তারপরের লাইনে এমএল দেখাবো। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে একটা ফর লুপও লিখতে পারি। হ্যাঁ, আমরা একটা ফর লুপ লিখতে পারি যে ফর লুপ জাভাস্ক্রিপ্টেও আছে। ফর লুপের সাথে আমরা অনেকেই পরিচিত, যে ফর, ধরেন কথার কথা, লেট I equal to 0, I less than favorite subjects, student dot favorite subjects dot length, ঠিক আছে, I plus plus। তো এটা তো আমরা বুঝি যে স্টুডেন্ট এই অবজেক্ট, তার ফেভারিট সাবজেক্ট, এটা একটা অ্যারে এবং ডট লেংথ, এটা এগুলোর সাথে আপনারা পরিচিত অলরেডি। এই জন্য আমি একটু খুব দ্রুত যাচ্ছি। তাহলে আমি এই আই ইন্ডেক্সের মধ্যে একটা একটা করে কি পাবো, একটা একটা করে ভ্যালু পাবো, জেএস পাবো, ডিএসএ পাবো, এমএল পাবো, এই স্ট্রিং গুলো একটা একটা করে পাবো। তাহলে আমরা এখন কনসোল লগ করি যে স্টুডেন্ট ডট ফেভারিট সাবজেক্টস, এবং সেটার আই, ঠিক আছে, আই সেভ করো। ঠিক আছে, এখন আপনি যখন দেখবেন এই জেএস, ডিএসএ, এমএল আলাদা আলাদা করে চলে আসছে। তো এখানে আরেকটা জিনিস আমি দেখাই দিই, সেটা হচ্ছে ফর লুপটা। এখানে বেশ কয়েকটা ফর্ম মানে লুপ আছে, মানে ইটারেবলস এর উপরে জাভাস্ক্রিপ্টে বেশ কয়েকটা লুপ আছে। হুম, বেশ কয়েকটা ডিফারেন্ট ডিফারেন্ট লুপ আছে সত্যি কথা। যেমন ফর, এখন যেটা দেখাইছি সেটা হচ্ছে ফর লুপ, মানে যেই টিপিক্যাল ফর লুপ আমরা চিনি জানি, হ্যাঁ, যেভাবে লেখে। আরেকটা ফর লুপ আছে যেটা হচ্ছে ফর অফ। ঠিক আছে, ফর অফ। ফর ইনটা হচ্ছে অবজেক্টের জন্য, ওইটা না। ফর অফ দেখাচ্ছি যেটা হচ্ছে ইটারেবলস বা অ্যারের উপরে কাজ করে, অ্যারে, স্ট্রিংস, ম্যাপস, এগুলোর উপরে কাজ করে। তো ফর অফটা কিভাবে আমরা ইউজ করি, তারপরে ম্যাপ একটা জিনিস আছে, ম্যাপটাও পরবর্তীতে দেখাবো, বাট ফর অফটা অনেক ব্যবহার হয়। কারণ এই সেম কাজটাই, আচ্ছা, কমেন্ট কিভাবে করে, কমেন্ট করার নিয়ম হচ্ছে যে আপনি যেই যেই অংশটুকু কমেন্ট করতে চান, এই অংশটুকু সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ, কন্ট্রোল স্ল্যাশ এটা চাপ দিলেই ওই অংশটুকু কমেন্ট হয়ে যাবে। আনকমেন্ট করার সিস্টেম হচ্ছে এরকম, কমেন্টেড কোনো স্ট্রিং আপনি ধরে সিলেক্ট করবেন, কন্ট্রোল স্ল্যাশে আবার চাপ দিবেন, আনকমেন্ট হয়ে যাবে। তো আপাতত আমি এটা একটু কমেন্ট করে রাখি এবং একটা ফর অফ লুপ লিখি, ফর অফ লুপ, ফর অফ লুপ। একটু আগে তো আমরা মানে টিপিক্যাল ফর লুপ লিখছি, বাট ফর অফ লুপটা কিভাবে কাজ করে, সো আমি ফর, ধরেন আমি এটার নাম দিলাম হচ্ছে সাবজেক্ট অফ, ঠিক আছে, সাবজেক্ট অফ স্টুডেন্ট ডট ফেভারিট সাবজেক্টস। এটার মিনিং হচ্ছে যে আমার লুপটা একদম প্রথম থেকে বরাবর যেতে থাকবে। প্রথমটা এই যে সাবজেক্ট ভ্যালুটা, এই সাবজেক্ট যেই, যেটাকে আমি বলি যে অবশ্যই একটা লেট দিতে হবে, বা লেট বা কনস্ট যাই দেন না কেন সমস্যা নাই, কিওয়ার্ডটা দিতে হবে। তাহলে এই ভ্যারিয়েবলটার প্রথমে ভ্যালু হবে জেএস, তারপরে ভ্যালু হবে ডিএসএ, তারপরে ভ্যালু হবে এমএল। ঠিক আছে, এইভাবেও জিনিসটা কিন্তু লেখে। ধরেন এই জিনিসটাই আমি এখন যদি লিখি যে তুমি একটা একটা করে সাবজেক্ট প্রিন্ট করো, দেখেন এই জায়গার তুলনায় কিন্তু এটা লেখাটা বেশ সিম্পল। যে এটা হচ্ছে একটা অ্যারে, স্টুডেন্ট ডট ফেভারিট সাবজেক্টস, এই অ্যারের যে ইন্ডেক্স গুলো আছে, ইন্ডেক্স গুলো একটা 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 করে এই ফর লুপটা ইটারেট করবে। তাহলে প্রথম যখন ইটারেট করবে তখন এই সাবজেক্ট নামে যে ভ্যারিয়েবলটা ছিল সেটার মধ্যে বসবে হচ্ছে জেএস। তারপরে যখন ইটারেট করবে, তারপর এই সাবজেক্টের মধ্যে বসবে ডিএসএ, তারপরে যখন ইটারেট করবে তার মধ্যে বসবে এমএল। কারণ ফার্স্ট লুপে এখানে আমার লুপটাও কন্ট্রোল করা লাগতেছে না, যে আই এর ভ্যালু কত হবে, আই ধরে ধরে প্রিন্ট করো। এটা অনেক ক্ষেত্রে ভুল হয়, এটাই কোনো ভুল হওয়ার সম্ভাবনাই নেই, এটার মধ্যে ভুল হওয়ার কোনো পসিবিলিটি নেই। মানে আমার লুপটা এত সুন্দরভাবে রান করবে ফর অফ লুপে, যে কোনো নির্ঝঞ্ঝাট ভাবে আমি লুপটা লিখতে পারি। তো লুপের ক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট ডেভেলপাররা ফর অফ লুপটাই বেশি ব্যবহার করি। আরেকটা ইউজ করি সেটা হচ্ছে ম্যাপ। ম্যাপের কাজ অন্যরকম, ম্যাপের কাজ একটু ডিফারেন্ট। ম্যাপ এবং ফর ইচ, এই দুইটা লুপও আছে, ওটাও ইটারেট করা, কিন্তু ওটার কাজ একটু আলাদা। ওটা যদি সামনে আসে আমি আবার দেখাই দিই। তো আগে দেখি এই জিনিসটা কি প্রিন্ট করে, চলে যাই। ওই সেম জিনিস, একই জিনিস প্রিন্ট করতেছে, যে টিএসএমএল, ঠিক আছে। কারণ আপনার মনে হয় যে এটা মুছে দিই, মুছে দিলে দেখবেন যে কিছুই আসতেছে না। আবার আবার আনকমেন্ট করি, একটা একটা করে ভ্যালু চলে আসছে।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধরেন আমি উদাহরণ হিসাবে দেখাই, তাহলে এই যে লেট যেটা আছে এটা প্রথমবার হবে হচ্ছে জেএস, ঠিক আছে, এবং জেএসটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, প্রথমবার জেএস হবে এবং জেএসটা প্রিন্ট হয়ে যাবে। এর ঠিক এর পরবর্তী যখন লুপ মানে এর সেকেন্ড ইন্ডেক্সে যখন যাবে, তখন এই সাবজেক্ট এই ভ্যারিয়েবলটার ভ্যালু হবে হচ্ছে ডিএস এবং সেটা প্রিন্ট হয়ে যাবে। এবং থার্ড যখন ভ্যারিয়েবলটা আসবে তখন এই এমএলটা বলবে হচ্ছে সাবজেক্টে এবং সেই সাবজেক্টটা প্রিন্ট হয়ে যাবে। এভাবেই মূলত ফর অফ লুপটা কাজ করছে। সো আমরা আর কি কি পড়লাম একটু নোটে লিখে দেই, যেমন ফাংশন পড়লাম। ঠিক আছে, সো জাভাস্ক্রিপ্ট ফাংশন, তো আমরা লিখি যে we can declare some work inside a function. We can invoke a function from an HTML element using JavaScript events like click, হ্যাঁ ক্লিক করতে পারেন, চেঞ্জ চেঞ্জ করতে পারেন, কি আপ, হ্যাঁ কি ডাউন, এগুলো এরকম বিভিন্ন ধরনের ইভেন্টস আছে। ইভেন্টসটা একটু পরে দেখাচ্ছি। তো আছে অনেক জিনিস আছে, ব্লার, এগুলো তো অনেক বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, তারপরে দেখালাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। তাহলে অবজেক্ট কি জিনিস? অবজেক্ট মূলত হচ্ছে যে অবজেক্ট মূলত হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার। এটার মধ্যে বিভিন্ন ধরনের ডাটা একসাথে থাকে এবং আমরা কিভাবে হাউ টু অ্যাক্সেস অবজেক্টস। সো অবজেক্টের নাম লিখবেন ডট অবজেক্টের প্রপার্টি, এটা লিখলেই আপনি কি পেয়ে যাবেন? অবজেক্টের নাম আর অবজেক্ট ডট ডট দিয়ে অবজেক্টের প্রপার্টি লিখলেই আপনার ভ্যালুটা চলে আসবে। ঠিক আছে, ভ্যালুটা চলে আসবে। তারপর আমরা একটু জেএস এর লুপস গুলা দেখলাম। জেএস এর কি কি লুপস আমরা দেখলাম? ফর, টিপিক্যাল ফর লুপ এটা দেখলাম, আর আরেকটা দেখলাম ফর অফ লুপ, ফর অফ লুপ। এগুলো নর্মাল করে দিই। ব্যাস, এই কটা জিনিস এখন পর্যন্ত দেখা হয়েছে। তো অবজেক্ট গেল, লুপ আসলো, ম্যাপস, এই জিনিসগুলো পরে। ম্যাপও একটা ডেটা স্ট্রাকচার এর মতোই। আর ম্যাপস আর ম্যাপ মেথড কিন্তু এক জিনিস না। ম্যাপ মেথডটা হচ্ছে মূলত একটা অ্যারের প্রত্যেকটা ভ্যালু যদি আমার কোনো চেঞ্জ আনতে হয়, একটা অ্যারের প্রত্যেকটা ভ্যালু ইটারেট করে করে যদি চেঞ্জ আনতে হয়, তাহলে এই অ্যারে ম্যাপ মেথডটা ইউজ হয়। এখানে দেখবেন যে অ্যারে মেথডস নামে একটা ভ্যালু আছে। এখানে ম্যাপটা কোথায়? অ্যারে ইটারেশন, সরি, অ্যারে ইটারেশনের মধ্যে এই যে দেখ কত ধরনের ইটারেশন আছে। ম্যাপ আছে, ফর ইচ আছে, রিডিউস আছে, তারপরে এভরি আছে, সাম আছে, এগুলো ইউজ হয়, অনেক সময় ব্যবহার হয়। স্প্রেড অপারেটর আছে। তো যেটা লাগবে সেটা আমরা দেখব, আর যেটা লাগবে না সেটা আমরা আপাতত স্কিপ করতেছি, যেটা আমাদের প্রয়োজনে নাই। উম অনেক কিছু আছে এখানে যেগুলো লাগে। তো আগেই আমি একটা জিনিস বলছি যে আপনাদেরকে কিন্তু মানে ইন্টারনেটের হেল্প নিতে হবে, এবং ইন্টারনেটের হেল্প নিয়ে নিয়ে শিখতেও হবে, কাজও করতে হবে। যেমন আমি একটা উদাহরণ হিসাবেই দেখাই। ঠিক আছে, এটা আপনাদের প্রজেক্টও কাজে লাগবে এবং আপনারা করছেনও হোমওয়ার্কটা, তাই না? আমরা এইচটিএমএল ফর্ম করছি না, এইচটিএমএল ফর্ম বানাইছি না? তো ধরেন আমি এখন বর্তমান সময় দেখেন যে কত
মানে একদিকে সহজ একদিকে কঠিন, কারণ এইভাবে যদি সবাই কাজ করতে শুরু করে তাহলে কিন্তু আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জব অলরেডি কমে গেছে। আগে 10 জন নিত, এখন 2-3 জন করে নিচ্ছে। কেন নিচ্ছে এবার আপনি দেখেন। ধরেন আপনারা যেরকম হোমওয়ার্ক করছেন, ঠিক আছে, আমরা ক্লাসরুমে যাই, ক্লাসরুমে তো অনেকের হোমওয়ার্ক আছে বা দেখা যায়, যে কোনো একজনের একটা হোমওয়ার্ক আমরা দেখি। এখানে ওনার কাজটা আমি ক্লাসের মধ্যে দেখছিলাম, সুন্দর হয়েছিল। এটা একটু দেখি। আচ্ছা, অনেকেই হোমওয়ার্কটা করেন নাই, এটা আসলে খুবই সহজ জিনিস ছিল, জাস্ট খালি গিটহাবে তোলা, আর কিন্তু কিছু না। আম, একটু সিরিয়াস তো হওয়া লাগে, তাই না? আচ্ছা, তো এইখানেও আরেকটা জিনিস শিখার আছে, যে আরেকজনের কোড কিভাবে আমরা ডাউনলোড করব। তো ধরেন ওনার কোডটা আমি ডাউনলোড করতে যাচ্ছি, আমি গিটহাবে একটা লিঙ্ক পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি কোডটা কপি করলাম, এবং কপি করে একটা নতুন প্রজেক্টের ভিতরে যাব। ধরেন এটা দিলাম যে কপি কোড, ভিতরে ঢুকলাম। তো এখানে ওপেন ইন টার্মিনালেও করতে পারেন, অথবা আমরা ভিএস কোডে জাস্ট এই ফোল্ডারটা ওপেন করব। ঠিক আছে, আমি দেখেন ভিএস কোডে কিভাবে ফোল্ডারটা ওপেন করতেছি। অনেকেরই অপশনটা আসে না, ওপেন উইথ কোড আসে না, তো এই জন্য আমি আর ঝামেলার মধ্যেও যাই না। ধরেন ভিএস কোডে যাই, নিউ ওপেন ফোল্ডারে টিপ দেই, তারপর বের করি যে কোথায় ছিল, কপিড কোড সিলেক্ট করি, চলে আসে। আমি তো একটু আগেই দেখেন ওনার ওনার কোডটা আমি কপি করতেছি এখান থেকে, এইচটিটিপিএস অপশনে যেই লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করলাম। আমার এখানে দেখেন কিচ্ছু নেই, মাত্রই খুলছি ফোল্ডারটা। এটাতে আমি যদি কন্ট্রোল জে চাপ দেই, এবং আমি যদি আমার আগের মতো যে গিট ব্যাশটা ওপেন করি, পাওয়ার শেলটা অফ করে দিই, এখানে জাস্ট খালি লিখি গিট ক্লোন, এবং যেই লিঙ্কটা কপি করছিলাম সেটা পেস্ট করে দিই, দেখবেন ওনার প্রজেক্ট আমার এখানে চলে আসছে। দেখেন রেজিস্ট্রেশন ফর্ম নামে একটা জিনিস আসছে, আমার এখানে চলে আসছে। আমি এক এক লেভেল উপরে আছি, এক লেভেল নিচে যাওয়ার জন্য চেঞ্জ ডাইরেক্টরি, সিডি, চেঞ্জ ডাইরেক্টরি, তারপরে ডট স্ল্যাশ দিলেই সাজেশন চলে আসার কথা। ধরেন রেজিস্ট্রেশন ফর্ম, এই যে ট্যাব, ট্যাব বাটনে চাপ দিলেই দেখবেন চলে আসছে। ওটাতে আমি গেলাম, এক ধাপ ভিতরে ঢুকলাম, এবং দেখেন মেইন ব্রাঞ্চে আছে। তো আমরা যদি ইন্ডেক্স এইচটিএমএল এ যাই এবং ওনার প্রজেক্টটা যদি আমি একটু ওপেন করি, গো লাইভ বাটনে চাপ দিই, তো হ্যাঁ, এই যে খুব সুন্দর উনি একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করছে। তো আমি নিশ্চয়ই এই রেজিস্ট্রেশন ফর্মটা ইন্টারনেট থেকে হেল্প নিয়ে হোক, বা নিজে নিজে, ওহো, এখানে তো মেল ফিমেল দুইটাই সিলেক্ট করা যাচ্ছে। এটা তো একটু মিস্টেক হয়েছে। এখানে মেল টিপ দিলে ফিমেল সিলেক্ট হবে না, এটা ঠিক করার ওয়েটাও দেখাই দিই। মূলত হচ্ছে এদের লেবেল, লেবেলের ভিতরে ইনপুট দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটু দেখাই কিভাবে করে। আচ্ছা, মূলত হচ্ছে এদের যে ইনপুটের যে নেমটা আছে, নেমটা সেম দিতে হবে। ধরেন আমি একটা নেম দিলাম যেটা, এই সেম নেমটাই আপনি ফিমেলের মধ্যেও ইউজ করবেন নেম ফিল্ডটা। তখন দেখবেন যে ইনপুট ফিল্ডটা যে কোনো একটা সিলেক্ট করা যাবে। যদি মেল থাকে, যদি ফিমেলে টিপ দেই তাহলে মেলে চলে যাবে, মেলে টিপ দিলে ফিমেলে চলে যাবে। এখানে একটু ছোট মিস্টেক দেখছি। আচ্ছা, হোয়াট এভার, তো ফর্মটা সুন্দর ঠিকঠাক আছে। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড, তারপরে মেল ফিমেল, তারপরে একটা সিলেক্ট কান্ট্রি, তারপরে চেক বক্স, তারপরে রেজিস্টার, এই সমস্ত জিনিস দেখেন চ্যাট জিপিটি দিয়ে কত দ্রুত বানায় ফেলা সম্ভব। শুধুমাত্র তাকে ইংরেজিতে বলতে হবে যে আমি এটা এটা প্রয়োজন, তুমি এটা এটা আমাকে বানাই দেবে, টোটাল কোড চলে আসবে। ঠিক আছে, কিন্তু সেই কোডটায় আপনার নিজস্ব প্রজেক্টে ব্যবহার উপযোগী কিনা, তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে কোড চলে আসলেই তো হলো না, সেটাতে তো চেঞ্জ আনা লাগে। আপনি যখন একটা প্রজেক্টে কাজ করবেন, কথার কথা
যে এখানে যে গ্রিন কালারটা এখানে যে ব্যবহার করা হয়েছে, এই কালারটা আপনার কাস্টমার পছন্দ না হইতে পারে। রেজিস্টার বাটনটা সে বলতে পারে যে না, এত বড় বাটন দিয়ে না, একটু ছোট বাটন দেয়। তো কোথায় কি হচ্ছে এই জিনিসটা কিন্তু নিজে চেঞ্জ করার ক্যাপাবিলিটি লাগবে। তো ধরেন আমি এরকম একটা জাস্ট উদাহরণের জন্য দেখ যে ক্যান ইউ হেল্প মি রাইট an HTML form with the following fields, ঠিক আছে? এরকম আমি একটা দিলাম, ধরেন কি কি লাগবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই জিনিসগুলো। তো আমি লিখতে থাকলাম যে ফার্স্ট নেম, এবং আপনি লিখে দিলেন যে টেক্সট টাইপ ইনপুট, ঠিক আছে? তারপর লাস্ট নেম, ইমেল, ইমেল টাইপ ইনপুট, হুম, তারপর পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড, এটা হচ্ছে পাসওয়ার্ড টাইপ ইনপুট। তারপরে ডেট অফ বার্থ, ডেট টাইপ ইনপুট, এই যে জিনিসগুলো আমি তাকে ইনফর্ম করতেছি, আমি একজন প্রোগ্রামার বলেই কিন্তু বুঝতেছি যে আসলে কি লিখতে হবে। ডেট টাইপ ইনপুট, তাহলে ডেট অফ বার্থটা দেওয়া হয়নি, আচ্ছা এখানে যে মেল ফিমেল, মেল ফিমেল অপশন, তারপরে সিলেক্ট কান্ট্রি অপশন বা এরকম। কোথায় ছিলাম, হ্যাঁ, মেল ফিমেল, তারপরে আদার, রেডিও ইনপুট, হ্যাঁ রেডিও ইনপুট। তারপরে হচ্ছে মনে করেন যে আরো কি কি দিলাম, মেল ফিমেল আদার, তারপর হচ্ছে ও সিলেকশন, তাহলে এ ড্রপ ডাউন ফর সিলেক্টিং, উনি কান্ট্রিজ দিছে, আমি দিলাম যে সিলেক্টিং সিলেক্টিং ফ্রম এ ফিউ কান্ট্রিজ, এখানে আমি দিলাম যে সিলেক্ট অ্যান অপশন, হ্যাঁ সিলেক্ট অ্যান অপশন, এটা লিখে দিলাম যে এগুলা ব্যবহার করো। তারপর এ চেক বক্স ফর টার্মস অ্যান্ড কন্ডিশনস এগ্রিমেন্ট অ্যান্ড এ রেজিস্টার বাটন, অ্যান্ড এ রেজিস্টার বাটন, যেটা কি সাবমিট টাইপ। এইটুকুই লিখলাম না, আরো কিছু লিখলাম যে প্লিজ রাইট জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন ফর, হ্যাঁ, ফার্স্ট নেম, লাস্ট নেম, so that they do not contain blank spaces and only allow alphabetic letters, ঠিক আছে? only allow alphabets, ঠিক আছে? যে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম লিখতেছেন কিন্তু কমা দিয়ে দিলেন, বা 1 2 3 4 দিয়ে দিলেন, মানুষের নামের মধ্যে কি 1 2 3 4 হয়? হয় না। তো আপনি বলতেছেন জাভাস্ক্রিপ্টের একটা ভ্যালিডেশন লেখো যাতে এগুলোর মধ্যে ওগুলা না লেখা যায়, হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলোর মধ্যে যাতে না লেখা। তারপর আপনি একটা পাসওয়ার্ড দিতে পারেন যে প্লিজ রাইট পাসওয়ার্ড validation also, so that the password is between 8 to 20 characters, must contain must contain an uppercase letter and a digit, মানে কমপক্ষে একটা আপারকেস লেটার থাকতে হবে, একটা ডিজিট থাকতে হবে,
অ্যান্ড এ স্পেশাল ক্যারেক্টার লাইক কমা, সেমিকোলন বা এরকম কিছু একটা থাকতে হবে। ঠিক আছে, নাহলে পাসওয়ার্ড ঠিক থাকে। ও আচ্ছা, ফোন নাম্বার তো নেওয়া হয়, রাইট? তাহলে ইমেল, এখানে আমরা ফোন নাম্বারটাও দিয়ে দিই। ফোন নাম্বার, টেল টাইপ ইনপুট, আচ্ছা দিলাম। তারপরে আরো লেখেন, রাইট ভ্যালিডেশন ফর ফোন নাম্বার so that it only allows user to input a valid Bangladeshi মোবাইল ফোন নাম্বার। ঠিক আছে, এরকম একটা দিয়ে দিল। আরো একটা দিলাম, মেক শিওর if the user does not check terms and conditions, the register button will be disabled। তার মানে হচ্ছে এই রেজিস্টার বাটনটা আমি যদি চাপ না দিই, যেমন এখানে উদাহরণ দেখেন যে আই এগ্রি উইথ টার্মস এন্ড কন্ডিশনস, এটাই যদি আমি চাপ না দিই, এই রেজিস্টার বাটনটায় চাপ দেওয়া যাবে না। মানে ইনফরমেশন দিলাম এবং টার্মস এন্ড কন্ডিশনের সাথে স্বীকার করলেই আমি ভিতরে ঢুকতে পারবো। যেমন রিসিভ, আই ওয়ান্ট টু রিসিভ দ্য নিউজ লেটার, এটা তো অপশনাল, কিন্তু এটা বাধ্যতামূলক। এরকম একটা জিনিস আমরা করে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন, তা আমি কি এক লাইনও কোড লিখছি? কোড লিখি নাই, কিন্তু যেহেতু আমি নিজে প্রোগ্রামার, আমি জানি যে কি ধরনের কাজ করা দরকার। এবং এই জিনিসটা লিখে আমি যদি এখন চ্যাট জিপিটিতে দেই, দেখেন ও লিখতেছে কি যে শিওর হিয়ার ইজ দ্য এইচটিএমএল ফর্ম উইথ জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্টস। দেখেন টোটাল জিনিস তারা করে নিয়ে আসছে। ঠিক আছে, টোটাল জিনিস এখানে চলে আসছে। এবং চলে আসছে তো আসছে, বিভিন্ন জিনিসের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, হ্যাঁ, তারা জিনিসগুলা বসায় দিচ্ছে। ঠিক আছে, এই যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল। আরো একটা জিনিস করি, ক্যান ইউ স্টাইল, খেয়াল করেন, ক্যান ইউ স্টাইল দ্য ডকুমেন্ট with a background color and the font in the middle of the page also। ঠিক আছে, save the inputs in a JavaScript object so that I can use the object later। তো এরকম করে জিনিসটা বললাম, তারপরে দেখেন যে সে এবার কোডের মধ্যে আবার মডিফিকেশন করবে। ঠিক আছে, আবার মডিফাই করবে, রেসপন্সিভ বানাবে, এবং আসতেছে কোড আসতেছে। এই যে দেখেন বডি কিছুটা চেঞ্জ করলো, হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স করে নিয়ে আসতেছে, মানে ফর্মটাকে মিডলে নিয়ে আসতেছে। হ্যাঁ, জাস্টিফাই কন্ট্রোল, মানে সে চিন্তা করতেছে। তো আমরা ফাইনাল কোডটা আসুক, তারপর আমরা দেখবো যে কি অবস্থায় আসে। দেখেন আমি কয়েকটা কান্ট্রির নাম বলছি, তারা ঠিকই আমার ইন্টারনেট দেখে ধরে নিছে যে আমি বাংলাদেশের লোক, সব বাংলাদেশ, তারপর ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এরকম কতগুলো অপশন তারা দিয়ে দিছি। এখন তারা মূলত স্ক্রিপ্টটা লিখতেছে। এই যে দেখেন, রেগুলার এক্সপ্রেশন চলে আসছে, ফোন নাম্বার রেগুলার এক্সপ্রেশন আসছে, নেম আসছে, পাসওয়ার্ড আসছে। ঠিক আছে, এই রেগুলার এক্সপ্রেশন কি জিনিস? এই রেগুলার এক্সপ্রেশন গুলো দিয়েই মূলত আমরা ভ্যালিডেশন গুলা কমপ্লিট করি, যে কতটুকু কি আছে না আছে। I have added JavaScript to save the inputs in object for later use। এখনো আসে নাই, শেষ হয় নাই।
একটু দেরি হচ্ছে। আচ্ছা, আমরা তাহলে উপরের কোডটুকু একটু দেখি যে এটা কত দূর আসছিল, এটা কি কাজ করতো। তো আমরা কোড কপি করুন, এখানে কোড কপি করলাম। এইখানে কথার কথা, একটা নতুন প্রজেক্ট খুলি, নিউ রেজিস্ট্রেশন ফর্ম। এইটা আমরা ভিএস কোড দিয়ে ওপেন করি, একটা index.html ফাইল বানাই, সেইখানে এই কোডটা কপি করি, সেভ করি, গো লাইভে করি। দেখেন এটা হচ্ছে ওদের মানে যেটা বলে যে আমরা একটু আগে যে চ্যাট জিপিটি ইউজ করে যে কোডটা পেয়েছি সেটাই। এখানে দেখেন যে রেজিস্টার বাটনটা, এটা এগ্রি না করলে সাইন ইন করে না। তারপরে যে মেল ফিমেল আদার এগুলো সব ঠিকঠাক কাজ করতেছে, ডেট অফ বার্থ কাজ করতেছে। এবং আপনি যদি কোনো ধরনের মিস্টেক করেন, যেমন আমি যদি এখানে আমার 45 তানজিল বা এরকম কিছু একটা লিখি, আর বাদ বাকিগুলো ধরেন ঠিক আছে, যা আছে তাই। ইমেল আইডি একটা কিছু লিখলাম @gmail.com, একটা ফোন নাম্বার ভুল ভুল একটা ফোন নাম্বার দিলাম, পাসওয়ার্ডটাও মনে করেন যে একটা কিছু দিলাম, আমি সেম পাসওয়ার্ডটাই কপি করে এখানে পেস্ট। আচ্ছা, তাহলে বড় হাতের ABC, কমা 1 2 3 4, বড় হাতের ABC, কমা 1 2 3, ডেট অফ বার্থ একটা ডেট দিয়ে দিলাম, মেল পাকিস্তান, এগ্রি, রেজিস্টার। দেখেন সাথে সাথে কিছু কথা বলতেছে, যেমন ইনভ্যালিড ফার্স্ট নেম, অনলি অ্যালফাবেটস অ্যালাউ। তো সেই ক্ষেত্রে আমাকে এই এই জিনিসটা বন্ধ করে দিতে হবে। এবার আবার রেজিস্টার দিই, এটা বন্ধ হয়েছে, কিন্তু এখানে ইনভ্যালিড বাংলাদেশি ফোন নাম্বার, এখানে আমি 01711223344 এরকম একটা দিলাম। পাসওয়ার্ড এখন 8 ক্যারেক্টার ফিল আপ হয়নি, সো 4 দিছি, 5 6 দিলাম, এখানেও 5 6 দিলাম। এখন রেজিস্টারে দিই, আরো লাগবে, একটা আপার কেস লেটার লাগবে, ডিজিট লাগবে, স্পেশাল ক্যারেক্টার লাগবে। আবার দিই ABC, কমা 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। কনফার্মেও দিই ABC, কমা 1 2 3 4 5 6 7 8। দেখেন পাসওয়ার্ড ডু নট ম্যাচ, মানে কোনো একটা ঝামেলা হচ্ছে, কোনো একটা ঝামেলা হচ্ছে। Must be 8 to 20 characters, contain an uppercase letter, case letter to দিলাম। আচ্ছা, আরেকটু দেখি আমাদের চ্যাট জিপিটির এই কোডটা ফুল আসছে কিনা। ও, এটাই হচ্ছে মডিফাইড করতেন। আচ্ছা, একটু এই মডিফাইড করতে একটু রাখতে হবে। এটা বন্ধ করে দেই, এইটা পেস্ট করি। হুম, এটা পেস্ট করি। দেখেন এখানে কত ধরনের কোড লেখা, ঠিক আছে। এই কোডগুলো ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। এটা একটু ডিসপোজ করি, এটা কোথায় দিই? হ্যাঁ, দেখেন এখানে একটা মিডল, এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিল, মিডল দিল। তো এইখানে উইডথটা একটু ছোট করে ফেলছে, ফর্মের উইডথটা বেশ ছোট লাগতেছে না, একদম চাপা চাপা। আমরা একটু উইডথটা একটু মোটা করে দিই। কোথায় উইডথ ব্যবহার করছি দেখি। আচ্ছা, আমরা উইডথ দেয়ই নেই, আমি ফর্মের একটা উইডথ এক্সট্রা প্রোভাইড করলাম, উইডথ 40%। তাহলে এটা একটু বড় হই, ঠিক আছে, একটু সাইজে বড় হই, বা 40% বেশি বড় হয়ে গেলে
30% দিই। ঠিক আছে, এবার আবার চেষ্টা করি। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, ফোন নাম্বার দিলাম 017, পাসওয়ার্ড দিলাম, ডেট অফ বার্থ দিলাম, জেন্ডার এই যে এখানে মেল ফিমেল, একটু একটু পরিবর্তন দেখছেন, একটু একটু করে কিন্তু সমস্যা হচ্ছে। যেমন মেলের সাথে এটা, ফিমেলের সাথে এটা, আদারের সাথে এটা, এটা পাশাপাশি আসার কথা ছিল কিন্তু আসেনি। তো একটু ভুল দেয় ওরা, অনেক সময় ভুল দেয়, আবার অনেক সময় সঠিক দেয়। ওই জিনিসটা একটু চেঞ্জ করা লাগে। যেমন আমার মনে হচ্ছে যে এই পাসওয়ার্ডের রেগুলার এক্সপ্রেশনটা ভুল হয়েছে। তখন সেই ক্ষেত্রে আমরা করব কি, যে পাসওয়ার্ডের যে রেগুলার এক্সপ্রেশনটা আছে, পাসওয়ার্ড রেজেক্টস, এখানে রেখে সার্চ দিব, কোথাও থেকে বের করব যে একটা ভালো, হ্যাঁ ভালো একটা পাসওয়ার্ডের, এই যে মিনিমাম 8 ক্যারেক্টার্স, অ্যাটলিস্ট 1 লেটার এন্ড 1 নাম্বার, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ডের একটা রেজেক্স আছে। এই রেজেক্সটা কপি করে আমাদের রেজেক্সে ব্যবহার করি। নিউ রেজিস্ট্রেশন ফর্ম index.html, এখানে এই যে পাসওয়ার্ডের যে রেজেক্সটা আছে, আমার মনে হচ্ছে এটাতে ভুল হচ্ছে, এই রেজেক্সটা আমরা ইউজ করি। ডলার দুইটা পড়ে গেছে, ডলার একটা কেটে দেই, ক্যারেট একটা কেটে দেই, সেভ করি। এখন এই পাসওয়ার্ড রেজেক্টস এর সাথে মানে পাসওয়ার্ডটা মিলাবে এবং দেখবে যে কন্টেন্টস এন্ড স্পেশাল ক্যারেক্টারটা বাদ দিয়ে, স্পেশাল ক্যারেক্টারটার জন্যই সমস্যা হচ্ছে। সেভ করি। তো এবার যাই হচ্ছে, এটাতেই তো ছিলাম। আহ, এখানে একটা ফেক ফিলার নামে আমি একটা জিনিস ব্যবহার করি খুব দ্রুত লেখার জন্য। ফোন নাম্বারটা চেঞ্জ করে দিই, এটা রেজিস্টার ইনভ্যালিড বাংলাদেশি ফোন নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা দিলাম। Register। দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল, এরকম একটা কথা লিখে দিই। এমনকি এটা যদি কনসোলে দেখা যাবে কিনা একটু দেখি, হ্যাঁ ইউজার ডাটা কনসোলে দেখা যাবে। ইন্সপেক্টে গেলাম, কনসোলে গেলেন, দেখেন ইউজার ডাটা এই যে অ্যাঞ্জেলা, তারপরে আর অন্যান্য যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো এটাই আসলে ইম্পর্টেন্ট বিষয়, যে একটা জিনিস, এটা যদি আমি কোড করতে যেতাম, এই জিনিসটা যদি আমি কোড করতে যেতাম হয়তো আমার কমপক্ষে 1 2 ঘন্টা লাগতো, বা 1 ঘন্টা তো লাগবেই। অথচ এই সেম ব্যাপারটা আমি যখন চ্যাট জিপিটিতে তাকে বোঝায় মডিফাই করে 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 আমার মতো নিয়ে আসলো, এবং বারবার সে নতুন নতুন আপডেটেড কোড গুলা দিতে থাকলো। আর আপনারা যখন কোনো জবে যাবেন, এই চ্যাট জিপিটির পেইড ভার্সনই আপনারা ব্যবহার করতে পারবেন, যেটা বর্তমানে GPT-4o নামে আসছে। তো ওগুলা আরো ফাস্ট এবং আরো অ্যাডভান্সড, আরো আরো প্রিসাইজ তারা আউটপুট আউটপুটটা প্রোভাইড করে। তো তখন দেখবেন যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসলে একাই 5 জনের কাজ করতে পারছে। আমাদেরকেও এই জিনিসগুলোর সাথে কিন্তু পরিচিতি রাখতে হবে। আমরা আমাদের স্টাডির জন্য ইউজ করব এবং ভালো কাজে ব্যবহার করবো। এই যে যেমন দেখেন, ইউ ক্যান সাবমিট দ্য ফর্ম ডেটা টু দ্য সার্ভার। সার্ভার আমরা সামনের ক্লাসগুলোতে দেখবো যে কিভাবে সার্ভার কাজ করে। তো এটা জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য যে যে আমাদের কাজগুলো আস্তে আস্তে কিভাবে এআই এআই ভিত্তিক হয়ে যাচ্ছে, এবং এআই দিয়ে আমরা কিভাবে আমাদের কাজগুলো কমপ্লিট করতে পারি। তো আমার প্রজেক্টটাকে আমি এআই দিয়ে আমার মতো মডিফাই করে নিই। এআই এর যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা কিন্তু দেখেন
এই রেজাল্টটা কতটা সুন্দর আসছে, এই রেজাল্টটা কিন্তু অতটা সুন্দর আসে। কিন্তু আমি মডিফিকেশন করতে 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 কিন্তু এই বাটনটা এভাবে নিয়ে আসতে পারি। যেমন রেজিস্টার বাটনটা, এখানে রেজিস্টার বাটনটায় কোনো ডিজাইনই নেই, তো আমরা একটু ডিজাইন দিয়েই দিতে পারি। ওপরে যান, এখানে এই যে বাটনের বাটনের দেখেন একটা আইডি আছে, এই আইডিটা কপি করে আমরা এখানে, হ্যাঁ এই যে যেমন বাটন, ওরা শুধু মার্জিন টপ দিছে, কোনো ইয়া দেয় নাই, কিছু দেয় না। আমরা একটু প্যাডিং দিই, হ্যাঁ ধরেন একটা 10 পিক্সেল প্যাডিং দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, হ্যাঁ গ্রিন, গ্রিন বা এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তারপরে বাটনের ফন্ট, বাটনটা যে কালারটা, সেই কালারটা আমরা হোয়াইট কালার করে দিলাম। তো এগুলো অ্যাপ্লাই করলেই কিন্তু দেখবেন যে রেজিস্টার বাটন চেঞ্জ হয়ে গেছে। দেখেন রেজিস্টার বাটন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবেই আমি আমার মতো করে আমার প্রয়োজন অনুসারে মডিফাই করতে পারি। এবং মূলত হচ্ছে আমাদের প্রজেক্টে আমরা ব্যবহার করার জন্য আমরা প্রবলেম সলিউশন, যেমন একটু আগে দেখেন পাসওয়ার্ড রেজেক্টটা কিন্তু কাজ করতেছিল না। কারণ ওরা আসলে একটা ভুল পাসওয়ার্ড রেজেক্ট দিয়েছিল। ঠিক আছে, ওরা একটা ভুল একটা পাসওয়ার্ড রেজেক্ট আমাকে দিছিল। ঠিক আছে, এটা হইতে পারে, এটা অনেক সময় হয়। এখন আমার যদি রেজেক্ট সম্পর্কে আইডিয়া না থাকে, যেমন এইখানে একটু খেয়াল করে দেখেন, আমি যদি 8 to 20 ক্যারেক্টার দিতে চাই, তাহলে লাস্টে 20টা লিখতে হতো। এখানে কোয়ান্টিফায়ারের মধ্যে 8 to 20 লেখা লাগে। এখন আমি যদি রেজেক্ট নাই জানি, রেগুলার এক্সপ্রেশন যদি আমি নাই জানি, বুঝবো কিভাবে এটার মিনিং কি, এটার মিনিং কি, কোন জায়গায় কোথায় ভুলটা হয়েছে? হ্যাঁ, যেমন ফোন নাম্বার রেজেক্টস এর জন্য এটার চেয়েও ভালো রেজেক্টস আছে, এটার চেয়েও ভালো রেজেক্টস আছে। যাই হোক, এখানে +8 সাপোর্ট করবে, 0171 এগুলো সাপোর্ট করবে, 3 থেকে 9 পর্যন্ত সাপোর্ট করবে। এরপর 8টা ডিজিট নেবে, পারফেক্ট, সুন্দর। এখানে বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে। তারপর নেমের মধ্যে দেখেন শুধুমাত্র A to Z, A to Z, তার মানে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর, এটা ছাড়া কোনো নাম্বার কিংবা কমা টমা সেমিকোলন এগুলো অ্যালাউড না। হ্যাঁ, আর ডম কিভাবে কাজ করে এটা আমি দেখাবো। ওভারঅল আজকে যতটুকু দেখাইছি সেগুলোর মধ্যে আমাদের জাভাস্ক্রিপ্টের বেসিকটা দেখাইলাম, এবং মূলত ইন্টারনেট থেকে কিভাবে হেল্পটা নেওয়া লাগে এটা আপনাদের অনেকেই করতে পারতেছেন না। কারণ আমি কিন্তু বলি নাই যে নেটের থেকে আনা যাবে না, নেটের থেকে আনা যাবে। আমি যেটা বলছি সেটা হচ্ছে একজনের চেয়ে আরেকজন কপি করতে পারবে। ঠিক আছে, সেই দিন একটা এখানে একজন, মানে যে করছে উনি ভুল করে টার্মস এন্ড কন্ডিশনস এই দুটা বানান ভুল লিখছে। পরে হোমওয়ার্ক দেখার সময় দেখলাম 6 জনের এই সেম ভাবে টার্মস এন্ড কন্ডিশনস বানানটা ভুল। এটা দেখেই বোঝা যাচ্ছে যে একজন করছে কোন রকম, সে একটা ভুল করছিল, ওই ভুলটা আরেকজন আর ঠিকও করে নাই, হুবহু কোড কপি মেরে দিয়ে দিচ্ছে। আর পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে আমাকে বুঝ দেওয়ার চেষ্টা করতেছে যে আমি আলাদাভাবে প্রজেক্ট করছি। কিন্তু মানে কিছু কিছু জিনিস আসলে দেখলে বুঝাই যায়। ঠিক আছে, তো এই ব্যাপারগুলা আহ, এখন থেকেই প্র্যাকটিস করেন, কারণ সামনে তো আরো দিন আছে, আরো আরো ডিফিকাল্ট হবে লাইফ। তো লাইফ ইজি করার জন্য ইন্টারনেট আছে, ইন্টারনেটের হেল্প নেন। আইডিয়া গুলা ক্লিয়ার করার জন্য, যেমন ধরেন কথার কথা আপনি রেজেক্ট বুঝেন না, তো আপনি চলে যান, এখানে চলে যান, এখানে সার্চ করেন যে কোথায় রেজেক্টস এর এই যে রেগুলার এক্সপ্রেশন, জাভাস্ক্রিপ্ট রেগুলার এক্সপ্রেশন, একটু পড়ার চেষ্টা করেন। আচ্ছা এইটাও বুঝলাম না, একটু লিখে সার্চ দিই রেজেক্টস, একটু ভিডিওসে সার্চ দিই, এখানে দেখবেন যে হয়তো বড় বড় ভিডিও আছে, একটু ছোট কোনো ভিডিও দেখলাম বা লিখলাম বাংলা, হ্যাঁ বাংলা টিউটোরিয়াল বা এরকম কিছু একটা লিখলাম, কেউ হয়তো বাংলায় কিছু বুঝায় বললো, আমার বোঝার কাজ আমি বুঝে নেব। ঠিক আছে, এই যে সুমিতদার একটা ভিডিও আছে লার্নিং সুমিতের, দেখলাম যতটুকু বুঝার বুঝলাম, নিজের মতো কাজ করে। ঠিক আছে, কারণ এইগুলো এইভাবে করতে থাকলে আপনার প্রোগ্রামিং নলেজটা ভালো থাকলে এআইটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। প্রোগ্রামিং নলেজ ভালো না থাকলে এখানে টেক্সট কন্টেন্ট কি, তারপর এখানে যে এই যে টেস্ট কথাটা লিখছে, টেস্ট জিনিসটা কি রিটার্ন করে, রেগুলার এক্সপ্রেশন কিভাবে লিখতে হয়, তবে এই যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বা আইডি ইউজ করলো, কেন ভ্যালু দিল, কেন ইনার টেক্সট দিল না, এই জিনিসগুলো তখন আলাদা করতে হবে। ঠিক আছে, বা একটা 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 একটু প্যাডিং বাড়াইতে হবে, কোথায় স্টাইল অ্যাপ্লাই করব, কিভাবে ধরবো স্টাইলটা, এখানে এই যে লেভেল কমা ইনপুট কমা সিলেক্ট, এটা মানে কি, কেন লেভেলটা ব্লক দিছে, লেভেল যদি ব্লক না দিতাম তাহলে কিরকম হতো। ধরেন লেভেলটা আমি ব্লক দিলাম, কোনো কারণে এই লেভেলের ডিসপ্লেটা ব্লক দেয়নি, এআই দেয়নি,
তখন দেখবেন যে আপনার ফর্মটা কিরকম দাঁড়াচ্ছে। কি অফ করে দিছে নাকি? এটা কার্ডটাই চেঞ্জ করবো। এই যে ইনপুট এবং সিলেক্ট ট্যাগ গুলো করলাম, লেভেল গুলাকে ব্লক রাখলাম। সেটা আরেকবার একটু দেখি। এইটা। আচ্ছা, এটা আসলে হয়েছে কি যে ইনপুটটাও থাকার কারণে হয়ে গেছে। আচ্ছা, মনে করেন ইনপুটটাও দিলাম, দেখি কি আসে। হ্যাঁ, এটাই আমি বলতেছিলাম যে দেখেন, আম, আমরা যদি ইনপুটটাকে ব্লক না দিই, নর্মালি ইনপুট এলিমেন্ট গুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, তার মানে পাশাপাশি বসতে থাকবে। লেবেল, ইনপুট এগুলো পাশাপাশি বসতে থাকবে। যেমন ফার্স্ট নেম ইনপুটটা ঠিক তার পাশে বসছে, লাস্ট নেম তার পাশেই বসা ছিল, এখানে জায়গা হয়নি দেখে নিচে চলে গেছে। তো কথার কথা এভাবেই যদি এআইটা আউটপুট দিত, তখন কিন্তু এটা ডিজাইনটা আপনার নিজে চেঞ্জ করে নেওয়া লাগবে। এই বিষয়গুলাই একটু বোঝার চেষ্টা করেন। সো আমরা এরপরে যেটা দেখছি যে ইউজ অফ চ্যাট জিপিটি টু ক্রিয়েট, মডিফাই অ্যান্ড মানে ক্রিয়েট অ্যান্ড মডিফাই কোড অ্যাকর্ডিং টু আওয়ার নিডস। ঠিক আছে। আচ্ছা, ডম নিয়ে আমি ক্লাসে একটা উদাহরণ দেখাবো। ঠিক আছে, সামনাসামনি উদাহরণ দেখাবো। আম, এবং কাজও করতে দিব। তো আপনারা আপাতত আমি যতদূর ভিডিওটা করলাম, এটা থেকে একটু আইডিয়া নেন। আম, এটার বেসিকটাই বুঝতে বুঝতে একটু সময় লাগবে। আমি আপাতত কোনো কাজ দিচ্ছি না, যেহেতু 7 তারিখ থেকে আপনাদের মিড টার্ম শুরু। 5 তারিখ ক্লাসে আমি একটা কাজ করে তারপরে এই ফর্ম রিলেটেড আরেকটা হোমওয়ার্ক দিব। এই চ্যাট জিপিটি দিয়ে যেটা করছে সেই হোমওয়ার্কটাই দিব। ঠিক আছে, কিন্তু একটু একটু নতুন জিনিস অ্যাড করব, একটু আম, কিছু জিনিস একটু পরিবর্তন করব, এবং এই ফর্ম রিলেটেড কাজগুলোই দিব। আপনার এই ফর্মটা স্টাডি করে যে আসলে এই গেট এলিমেন্ট বাই আইডি, এই ডম মেথডটা দিয়ে আমি কাকে ধরতেছি। দেখেন, টার্মস নামের আইডিটাকে ধরতেছে। টার্মস আইডিটা হচ্ছে এই ইনপুট, ধরে দেখতেছে যে এই টার্মসটা যদি চেঞ্জ হয়, তার মানে কেউ যদি টার্মস বাটনটা চাপ দেয়। ঠিক আছে, যেমন আম, এটা এখানে ওপেন আছে, যে টার্মস বাটনটা সে যদি চাপ দেয় তাহলে এই জিনিসটা টিপ দেওয়া যাবে। কিন্তু টার্মস বাটনটা যদি চাপ না দেয়, এখানে যতই টিপ দেন কাজ করবে না। এখানে এখন বোঝা যাচ্ছে না ডিফারেন্ট স্টাইল অ্যাপ্লাই করতে হবে। রেজিস্টার হবে কিরকম ঝাপসা ঝাপসা, হ্যাঁ ঝাপসা হয়ে যাবে। এইগুলা এরকম ছোট ছোট কিছু কাজ দিই। এই কাজগুলা আপনারা নেক্সট এর যে ক্লাস পারফরমেন্স আছে সেই ক্লাস পারফরমেন্স করবেন। এটা আসলে আপনাদের প্রজেক্টের জন্যই, কারণ আপনাদের প্রজেক্টে এরকম একটা ইনপুট ফিল্ড থাকবে। ইনপুট ফিল্ডে আপনারা বিভিন্ন ধরনের ভ্যালু দিবেন, ভ্যালুগুলো ডাটাবেজে সেভ হবে। ইভেন দেখেন এআই কতটুকু অ্যাডভান্স, তারা এখানে একটা কমেন্টে কি কথাটা লিখে দিচ্ছে চিন্তা করেন। এই কমেন্টটা কিন্তু আমি লিখিনি, এই কমেন্টটা ওরাই লিখে দিছে। ইউ ক্যান সাবমিট দ্য ফর্ম ডেটা টু দ্য সার্ভার হিয়ার। তার মানে এই যে ইউজার ডেটা যেটা তৈরি হয়েছে, এই ইউজার ডেটা অবজেক্টটাকে আমরা এখন সার্ভারে পাঠাইতে পারি। এটাই তো আমাদের উদ্দেশ্য। ইনপুট থেকে ডেটা নেব, ডেটা নিয়ে জিনিসটাকে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বানাবো, এবং এই অবজেক্টটাকে আমি একটা সার্ভারে সেন্ড করব। সেই সার্ভার থেকে ডাটাবেজে সেভ হবে, ডাটাবেজ থেকে আপডেটের অবজেক্ট আমার ইউআইতে দেখাবো। এটাই তো হচ্ছে টোটাল সফটওয়্যারের 3 টিয়ার অর্গানাইজেশন। তো আচ্ছা, ভিডিওটা অত্যাধিক বড় হয়ে গেছে সম্ভবত, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি। তো আমি সাজেস্ট করবো যে আপনারা যদি বোরিং লাগে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখেন, টু স্পিড করে দেখেন, তাহলে ভিডিও আধা ঘন্টা হয়ে যাবে, 30-40 মিনিট হয়ে যাবে। বা 1.75 স্পিড করে দেখেন। আর যদি কোনো বিষয়ে মনে হয় যে না একটু বুঝতে সমস্যা হচ্ছে, একটু পিছায় দেখেন।
হ্যাঁ, পিছায় ২-১ বার দেখেন। আর এখান থেকে আজকে আপাতত করতে দিব না কিছু। জাভাস্ক্রিপ্টের বেসিক গুলা ক্লিয়ারের জন্য ক্লাসে সময় পাই না দেখে একটা আলাদা ভিডিও বানাইলাম। তো আচ্ছা, প্র্যাকটিস করতে থাকেন। আর হচ্ছে কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে, প্রশ্নগুলা নোট করে রাখবেন। ওই প্রশ্নগুলা ক্লাসের মধ্যে করবেন। তাহলে খুব দ্রুত উত্তর দেওয়া যাবে। আর কোনো প্রবলেম থাকলেও প্রবলেমগুলো নোট করে নিয়ে আসবেন যাতে খুব ইজিলি শো করা যায়। ঠিক আছে। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।